উৎকণ্ঠা আর উদ্বেগের রাত পেরিয়ে থমথমে গোপালগঞ্জ। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে কারফিউ। বুধবারের সহিংসতার ঘটনায় শহরের রাস্তায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাটকেল ও কাটা গাছের গুঁড়ি। সড়কে যান চলাচল ও লোকজনের উপস্থিতি একেবারেই কম। এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা না হলেও ১৪ জনকে আটক করা হয়েছে। আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহরে থমথমে পরিবেশ। জরুরি প্রয়োজনে অল্প কিছু মানুষ ঘরের বাইরে বের হলেও ফাঁকা বেশিরভাগ এলাকা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ, রাস্তায় কিছু ছোট যানবাহন চলাচল করলেও বিভিন্ন রুটের বাসগুলো কারফিউর কারণে বন্ধ রয়েছে। বেলা বাড়ার সাথে শহরের লোকজনের উপস্থিতি কিছুটা বাড়লেও কমেনি আতঙ্ক। রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। এদিকে বুধবারের সংঘর্ষের ঘটনায় আহত বেশিরভাগই আছেন গ্রেপ্তার আতঙ্কে। প্রশাসন মনে করতে যে শান্ত রাখার জন্য তারা যে সিদ্ধান্ত নিছে এটা তারা মনে ভালো করেই নিছে, কিন্তু আমাদের জন্য অসুবিধা হচ্ছে। যে সরকারই আসুক আমাদের কোনো সমস্যা, আমাদের রিক্সা চালাই খাতে হবে, আমাদের কোনো রাজনীতিও নাই নাই, কিন্তু শান্ত সুষ্ঠুভাবে যেন দেশটা চলে এটাই। বুধবার সকাল থেকে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। নিহত হন ৪ জন, আহত শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে বুধবার এনসিপির সমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষের জেরে এখনও থমথমে পরিস্থিতি। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে কারফিউ। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, কারফিউর মধ্যে গোপালগঞ্জের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন সে সম্পর্কেও জানাবেন। কারফিউ চলাকালে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে, বিভিন্ন অলিতে গলিতে মানুষের চলাফেরা কিন্তু সীমিত হয়েছে। সকাল থেকেই মানুষ তাদের কর্মক্ষেত্রে, কিছু কিছু লোক কর্মক্ষেত্রে গেলেও অধিকাংশ মানুষ ঘরে বসে আছে। শ্রমজীবী, রিক্সা চালক, ভ্যান চালক কিছু বের হয়েছে। তাদেরও, যেহেতু মানুষ রাস্তায় নেই, তাদেরও সমস্যা হচ্ছে, তাদের আয় রোজগার কমে গেছে। আর কারফিউতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সড়কে টহল রেখেছে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তারা টহল অব্যাহত রেখেছে। পরবর্তী যাতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে আজ বিকেল ৬টা পর্যন্ত। এই ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে কারফিউ আবার বাড়বে কিনা। প্রশাসন এখনও বিষয়টি আমাদের নিশ্চিত করে বলতে পারেননি। তবে গোপালগঞ্জে গতকালের যে ছাত্রলীগ সহ যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকরা যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা এবং পুলিশ সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল নিক্ষেপ এগুলি করেছে, সে ঘটনায় গোপালগঞ্জের পুরো পরিবেশটাই কিন্তু একটা আতঙ্কের ভিতর আছে, গ্রেপ্তার আতঙ্কের ভিতর তারা দিন অতিপাত করছে। সাধারণ মানুষও কিন্তু গ্রেপ্তার আতঙ্কে আছে, কারণ গোপালগঞ্জের ১০ থেকে ১৫ হাজার মানুষ গতকাল শহরে ঢুকেছিল। এরা, আমরা যেটা জানতে পেরেছি, অনেকে নাকি বাইরের থেকেও এসেছে। সে কারণে কোথা থেকে এসেছে এটা পুলিশের তদন্তের বিষয় বলে সাধারণ জনগণ আমাদের জানিয়েছেন। তারাও গ্রেপ্তার আতঙ্ক নিয়ে সংখ্যায় দিন কাটাচ্ছে বলে বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০ জনের উপরে ভর্তি হয়েছিল, গতকাল চিকিৎসা নিয়েছিল, গুলিবিদ্ধ ছিল। সেখান থেকে গতকাল রাতে ১৮ জন, পরে ১৫ জনে সংখ্যা দাঁড়ায়। আজ দুপুর ২-১টার দিকে খবর পেলাম যে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একজন রোগী এখনও ভর্তি আছে, বাকিরা গ্রেপ্তার আতঙ্কে হাসপাতাল থেকে চলে গেছে। গোপালগঞ্জের কারফিউ নিয়ে এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। গোপালগঞ্জে প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানে পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জে তারা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে যাননি বলেও জানান নাহিদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন
তারা আবারও গোপালগঞ্জে যাবেন, প্রত্যেকটা উপজেলার প্রত্যেক গ্রামে কর্মসূচি পালন করবেন। এছাড়া কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে এনসিপি সমর্থন করে না বলেও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এর দায় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উপরই পড়ে বলেও মন্তব্য করেন। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। জুলাই পদযাত্রার ১৭তম দিনে ফরিদপুরে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এনসিপির পথসভা। এ উপলক্ষে সভাস্থলের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জনতার ব্যাংকের মোড়ে প্রস্তুত করা হয়েছে মঞ্চ, এর মধ্যে জড়ো হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। এনসিপি জেলা যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ জানান, গোপালগঞ্জে হামলার কারণে সমাবেশের সময় পরিবর্তন করা হয়েছে। খুলনা থেকে ফরিদপুরের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা। সভা শেষে শহরের লাবলু মিয়ার সড়কে পার্টি অফিস উদ্বোধনের কথা রয়েছে। পরে রাজবাড়ী ও মানিকগঞ্জে যাবেন এনসিপির নেতারা। ফরিদপুরে এনসিপির পথসভায় জড়ো হচ্ছেন নেতারা। শহরে জনতার ব্যাংকের মোড়ে সমাবেশ উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বাড়তি সতর্কতা। আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাবেন, কখন এটি শুরু হতে পারে, আর কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে কোথায় আছেন, কতক্ষণ লাগতে পারে তাদের আসতে? হ্যালো, সরি, কেন্দ্রীয় নেতারা ফরিদপুর সার্কিট হাউসে এসে অবস্থান করছে। আমি একটু দেখাচ্ছি, ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান করছে কেন্দ্রীয় নেতারা। বেলা 1:30 ফরিদপুর শহরের সার্কিট হাউসে নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ তারা এই সার্কিট হাউস অবস্থান করছে। সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে তারা জনতা ব্যাংকের মোড়ে গিয়ে অবস্থান করবে এবং জনতা ব্যাংকের মোড়ে যে এনসিপির যে পথসভা শেষে যে জনসভা বা সমাবেশ সেটা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই এই পথসভাটি তারা যাত্রা শুরু করবে বলে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আমরা বলেছি, ফরিদপুরে যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে পথযাত্রা, পথসভা, পথযাত্রা এবং তাদের নতুন অফিস উদ্বোধন সহ যে শহীদ পরিবারের সাথে দেখা করা, এই যে কর্মসূচি, এই কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল, যে কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ফরিদপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নাগরিক কমিটির রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে পদযাত্রা, সেই পদযাত্রার যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলাম এখন পদযাত্রার যে র্যালি, সেই র্যালির সামনে অবস্থান নিচ্ছে এবং তারা এবং তার সাথে যে স্থানীয় নেতৃবৃন্দ সহ তারা এখন পদযাত্রাটি নিয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে তারা যাবেন এবং জনতা ব্যাংকের মোড়ে যে জনসভাটি, সেই জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে। এখন গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। এই জনসভাকে সফল করতে জেলার কমিটি, যে এনসিপির জেলা কমিটি, তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা জানতে পেরেছি এখান থেকে তারা সমাবেশ শেষ করে রাজবাড়ির একটি সমাবেশ এবং পথসভা আছে, সেটা শেষ করে তারা মানিকগঞ্জ হয়ে ঢাকাতে যাবেন। এখন ইতিমধ্যে এই পদযাত্রাটি ফরিদপুর শহরের সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে এনসিপি সহ সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এই পদযাত্রায় অংশ নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই সার্কিট হাউস থেকে তাদের পদযাত্রাটি যাত্রা শুরু করলো। আমরা যদি একটু দর্শককে বলতে চাই যে
যে এই যে ফরিদপুরের এনসিপির যে আজকের জনসভা, আজকের পথসভা, এটা তাদের গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তাদের উপর হামলা এবং বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশের যে অবস্থা ছিল সেইটা মোকাবেলা বা সেই ধরনের কোনো পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য জেলা কমিটি ছাড়াও জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশ, র্যাব, আনসার এবং সেনাবাহিনী তাদের সব ধরনের সহযোগিতা করছে নিরাপত্তার বিষয়ে। মাসুদুর, একটি বিষয় জানাবেন, গোপালগঞ্জের ঘটনার পর তো এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টি জানাবেন। মাসুদুর, আমি জানতে চাচ্ছিলাম যে গোপালগঞ্জের ঘটনার পরে তো এই যে ফরিদপুরে বেশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টি জানাবেন। আমি ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন গতকালকে যেহেতু এনসিপির একটি প্রোগ্রামে গোপালগঞ্জে হামলা, ভাঙচুর এবং নাশকতা যে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবরুদ্ধ ছিল, ফরিদপুরও যাতে কোনোভাবে এনসিপির এই পদযাত্রা এবং কেন্দ্রীয় কর্মসূচি বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সাদা পোশাকের যে বাহিনী, পুলিশ সদস্যরা তারা দায়িত্ব পালন করছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে, যে কারণে তারা মোকাবেলা করে নিরাপত্তার মাধ্যমে সর্বশেষ সমাবেশ শেষ করে তাদের আবার অন্য জেলা, পার্শ্ববর্তী জেলায় তারা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে বলে আমি জানতে পেরেছি এবং আমাদেরকে জানিয়েছেন পুলিশ প্রশাসন। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে ট্রল করায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে তাকে গ্রেপ্তারের দাবিতে এসপি কার্যালয়ে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্ররা। বিক্ষুব্ধরা জানান, গোপালগঞ্জের হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্টের মাধ্যমে আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন তিনি। এই প্রতিবাদে রাত ৮টা থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনের মুখে রাতেই এসপি মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়, তবে তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে ছাত্ররা। আমরা এসব টালবাহানা আর চাই না। অবিলম্বে এই ফ্যাসিস্টের দোসর জনাব মুশফিক সাহেবকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে, তাছাড়া আমাদের অবস্থান কর্মসূচি আমরা শেষ করব না। বিটফোর্ডে সোহাগ হত্যার দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানকে দায়ী করা হচ্ছে, যা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কৃষক দল আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই। বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে, দলের ভেতরে থাকা অপকর্মকারীদের বিরুদ্ধে নিয়মিত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরও একটি ইসলামিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐকমত্যের পথে না গিয়ে দলটি বিভাজনের দিকে এগুচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচন পেছানোর যে অপচেষ্টা করছে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যে ঘটনা মিটফোর্ডের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড, রক্তপাত সরকারকে অভিযোগ করে। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে যুবদল। বেলা ৩টায় শুরু হবে এই কর্মসূচি। এর মধ্যে সেখানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আরও জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ৩টায় তো কর্মসূচি শুরু হবে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর অনেক নেতাকর্মী তো এসছেন, কি বলছেন তারা? দেখুন, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পর
দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এই দাবি তুলে বিএনপি প্রতিবাদ জানাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানাচ্ছে। সেই দাবি নিয়ে এরই মধ্যে আমরা দেখেছি যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল পালন করবে জাতীয়তাবাদী যুব দল। এরই মধ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের একপাশে নেতাকর্মীদের উপচে পড়া ঢল এরই মধ্যে শুরু হয়ে গেছে। যদিও এই আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক শুরুর সময় বেলা ৩টায়, কিন্তু নির্ধারিত সময়ের আগেই ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখানে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। বেলা ৩টায় সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে, যেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হবে। সেই মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটাঙ্গেল মোড় হয়ে, পুরানা পল্টন মোড় হয়ে, প্রেস ক্লাব, কদম ফোয়ারা মোড় হয়ে, একটি মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে এবং সেই শাহবাগ মোড়ে আবার কর্মসূচির শেষে নেতারা বক্তব্য রাখবেন। এবং বক্তব্যে আমরা যতটুকু জেনেছি যে এই দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই বিষয়ের পাশাপাশি এখানে আরও বেশ কিছু বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে দ্রুত নির্বাচনের দাবি। আমরা বরাবরই দেখে থাকি যে ৫ আগস্টের পরে বিএনপির বিভিন্ন কর্মসূচি বা অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে কিন্তু দ্রুত নির্বাচনের একটি দাবি বরাবরই নেতারা তুলে ধরেন এবং তারা বরাবরই বলে থাকেন দ্রুত নির্বাচন হলে দেশে যে বিভিন্ন সময় সংকট তৈরি হয় সেই সংকট কেটে যাবে। নির্বাচন ছাড়া এই সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়, এটিও বিএনপি নেতারা বিভিন্ন তাদের বক্তব্যে তুলে ধরেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি নয়াপল্টনে কার্যালয়ের সামনে এখানে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে এরই মধ্যে যুব দলের বিভিন্ন ইউনিটের নেতা যারা আছেন তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যে তারা তুলে ধরছেন যে পরস্পর রাজনীতিতে পরস্পর ভিন্নমত থাকবে, কিন্তু সেই ভিন্নমতকে পুঁজি করে কেউ যাতে কোনো দল বা কোনো নেতার বিরুদ্ধে অপপ্রচার বা কুৎসা রটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন নেতারা। এবং তারা বলছেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলে ৫ আগস্টের পরে অনেকের অনুপ্রবেশ ঘটেছে এবং যারা বিগত ১৫ বছর বিএনপির সাথে ছিল না, অনুপ্রবেশ করেছে সম্প্রতি ৫ আগস্টের পরে, তাদের দ্বারাই বিভিন্ন সময় অপরাধ সংগঠিত হচ্ছে এবং এই অপরাধের দায় আসলে ব্যক্তির, এটি কোনো দলের দায় নয়, সেই বিষয়টি তারা তুলে ধরছেন। এবং এই মঞ্চ থেকে একটি দাবি তুলে ধরা হচ্ছে যে বিএনপির বা এর অঙ্গ সংগঠনের যারাই অপকর্মের সাথে জড়িত হবে তাদের দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। সর্বোপরি বিএনপির যুবদলের যে আজকের এই কর্মসূচিতে যুবদলের নেতারা বলছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগম ঘটবে এবং আজকের এই কর্মসূচি থেকে তারা নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে দেবেন যাতে তৃণমূলে এই যুবদলের বা বিএনপির কেউ কোনো অপকর্মে জড়িত হতে না পারে। যদি কেউ অপকর্মে জড়িত হয় তার বিরুদ্ধে যাতে তাৎক্ষণিক সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি তারা তুলে ধরবেন। এবং আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ যে হবে, এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় নেতাদের যারা আছেন, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, তারা এরই মধ্যে কিন্তু নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এখন ঢাকা মহানগর সহ আশপাশের বিভিন্ন জেলা ইউনিট বা বিভিন্ন ইউনিটের যারা নেতা রয়েছেন তারা মূলত বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যের পরেই বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে আজকে এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এই আনুষ্ঠানিকতা শুরুর পর শাহবাগ মোড়ে গিয়ে আজকের এই যুবদলের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। নয়াপল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা যুবদল। মানিকগঞ্জে বক্তারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ১৯ জুলাইয়ের সমাবেশে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেদিন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সমাবেশে মূল বক্তব্য শুরু হবে দুপুর ২টায়। এর আগে সকাল 10টা থেকে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে জাতীয় নির্বাচনে অবাধ ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি তোলা হবে। এছাড়াও স্বৈরাচারের হাতে নিহতদের বিচার, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন, নির্বাচন কমিশন, সংবিধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দুদক, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংস্কারের বিষয়েও দাবি জানানো হবে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর ব্যর্থতা নিয়েও সমাবেশে বক্তব্য থাকবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। পরে অনুষ্ঠানে জানানো হয়, এবারের সমাবেশে ৩১০টি মাইক লাগানো হবে। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করবে ৬,০০০ স্বেচ্ছাসেবক। এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে। বগুড়ায় দুজনকে গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদের পদত্যাগ, আগেই ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। আবু সাইদ ও ওয়াসিম আকরাম সহ ৬ শহীদের গায়েবানা জানাজায়ও হামলা চালায় পতিত আওয়ামী লীগ সরকারের অনুগত পুলিশ বাহিনী। সেই সঙ্গে শেখ হাসিনার নির্দেশে বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শাহবাগ মোড়, কাঁটাবন, নীলক্ষেতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এসব হামলার বিচার চান ভুক্তভোগীরা। শহীদ শাসকের অনুগত পুলিশ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ১৬ জুলাই শহীদ হন রংপুরে আবু সাইদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ ৬ জন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে ১৭ জুলাই সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ৬ শহীদের গায়েবানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা। জানাজা শুরুর আগেই পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের। বাধা মোকাবিলা করে বিকেল ৪টার দিকে গায়েবানা জানাজায় অংশ নেন আন্দোলনকারীরা। সেখানে যাওয়ার চেষ্টা করি, গায়েবানা জানাজা, সে জানাজার সময় কিন্তু জানাজায় হামলা হয়। তো লাশের মিছিলে যখন ছিলাম, আমরা বিসি চত্বর থেকে যখন লাশের মিছিল নিয়ে কিছু দূর টিএসসির কাছাকাছি চলে যাচ্ছিলাম, তখনই পুলিশ ওই পাশ থেকে আর পিছন থেকে বিসি চত্বরের দিক থেকে টিএসসির ওখান থেকেও তারা টিয়ারশেল বা এই জাতীয় জিনিসগুলো আমাদের উপর ব্যবহার করে। প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন তারা হল ছেড়ে যাবেন না। ১৭ জুলাই বিকেল থেকে পুলিশ হলের ভেতরে টিয়ার গ্যাস ছুটতে থাকে। শিক্ষার্থীরা হল ছেড়ে দিয়ে ক্যাম্পাস থেকে বের হলে শাহবাগ মোড়, কাঁটাবন, নীলক্ষেতে অবস্থান নেয়া ছাত্রলীগের অস্ত্রধারীরা নির্বিচার হামলা চালায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ইডেন মহিলা কলেজের ছাত্রীদের ওপরও হামলা চালায় তারা। অতর্কিত ১৬-১৭ জন মহানগর দক্ষিণ ছাত্রলীগের কর্মী সহ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এখানে কাঁটাবনের ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হামলা করে।
আন্দোলনকারীরা জানান, তখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে তো দাঁড়ায়নি, উপরন্তু পুলিশ দিয়ে হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। যে ঘটনাগুলো ঘটেছিল আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, তখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনই আমাদের উপরে যেই হামলা করা হবে এবং আমাদের উপরে যেই টিয়ার শেল গুলি নিক্ষেপ করা হবে, এর বৈধতা কিন্তু এই বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রশাসন দিয়েছিল। তৎকালীন প্রশাসনের কাছ থেকে যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা ছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা কিন্তু সেটি কোনো কিছুই করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানো শিক্ষকদের বিষয়েও তদন্ত চলছে। আওয়ামী লীগের পক্ষ নিয়ে, ছাত্রলীগের পক্ষ নিয়ে তারা এই ছাত্রলীগকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, এই আন্দোলনে মানসিক শক্তি জুগিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে, রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছে। তাদের বিচারের আওতায় আনার জন্য কলা অনুষদের ডিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সহস্রাধিক শহীদের রক্ত ঝরিয়ে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান হয় 15.5 বছরের স্বৈরশাসনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের কেউ গুলিবিদ্ধ হয়ে চোখ হারানোর শঙ্কায়, কেউ আবার পঙ্গু হওয়ার হুমকিতে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ নিয়ে বিপাকে তাদের পরিবার। খুলনা ও সুনামগঞ্জে আহত জুলাই যোদ্ধারা বলছেন, দ্রুত পর্যাপ্ত সরকারি সহায়তা ও পুনর্বাসন প্রয়োজন তাদের। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খুলনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরও অনেকের মতোই অংশ নেন বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাল সাফিল। পুলিশের ছোড়াগুলি লাগে তার বাম চোখে। চিকিৎসার পরও দেখা দিয়েছে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা। দেশে এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। অর্ধেক সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে বিপাকে এই জুলাই যোদ্ধার পরিবার। ঘোরার মধ্যেই আছি আমি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার আশ্বাস বা প্রতিশ্রুতি কোনো কিছুই পাইনি যে আমার আদৌ পরবর্তী চিকিৎসাটা হবে নাকি হবে না। গণ অভ্যুত্থানে আহত কলেজ ছাত্র আব্দুল জারি গিফারি ও শেখ রাফসান জনিরও দিন কাটছে অনিশ্চয়তায়। চিকিৎসা চালানো ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার থেকেও গুরুতর আহত অনেক সহযোদ্ধা আছে, যাদের কারো চোখ নাই, যাদের কেউ হাত হারিয়েছেন, যাদের কেউ পা হারিয়েছেন, যাদের হয়তো আমার থেকে এই পুনর্বাসন সুবিধাগুলো আরও বেশি প্রয়োজন। গ্যাজেটভুক্ত হওয়ার জন্য আমরা আবেদন করছিলাম, এখান থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে আমরা কোনো গ্যাজেটভুক্ত হতে পারিনি। আর পুনর্বাসন তো তার অনেক পরে। আন্দোলনে সুনামগঞ্জে গুলিবিদ্ধ হন দিনমজুর রিপন মিয়া। পুরোপুরি সুস্থ না হলেও অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তিনি। জায়গা জমিন যা আসলে আমি তো বিক্রি করে দিচ্ছি, বাংলাদেশের চিকিৎসা করতে বিক্রি করে। আমাদের সরকারের পক্ষ থেকে আমার বাইরে যাওয়ার কোনো একটা যোগ করে দিত, বা ডিসির দিকে আমার কোনো একটা চাকরির বিষয় দিত, চাকরি দেওয়া, তো আমি চলতে পারলাম না। জেলা প্রশাসন জানায়, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে। সরকারের তরফ থেকেও প্রশিক্ষণ সহ নানামুখী তৎপরতা আছে। আমরা যদি এ বিষয়ে সরকারের যে নির্দেশনা পাবো সে অনুসারে আমরা ব্যবস্থা নিব। খুলনায় জুলাই যোদ্ধা হিসেবে 71 জন গেজেটভুক্ত হয়েছেন, আর সুনামগঞ্জে গেজেটভুক্ত 273 জন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 24 জুলাই। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করা হয়। পাশাপাশি পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গেল বছরের 1 ডিসেম্বর লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে 1 জুন তা মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। এটা রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে পড়া শুরু করেছে এবং এখানে সাক্ষীগুলো ওনারা পড়েছেন।
এবং পেপার বুকে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট, এই জাজমেন্টটা সবিস্তারে আজকে উপস্থাপিত হয়েছে। লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে মুফতি হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে, এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে। এবং এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আজকের শুনানি তো শেষ হয়েছে, পরবর্তী তারিখ 24 জুলাই। আজকের শুনানির সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেখুন, আইনজীবী এস.এম. শাহজাহান তিনি একই সাথে লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজন আইনজীবীর আসামির কিন্তু আইনজীবী, এবং আজকে যেমনটা আপনি খবরে বলছিলেন যে দুজন পলাতক আসামির পক্ষে স্টেট ডিফেন্স লয়ার হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হচ্ছেন মাওলানা তাজউদ্দিন এবং আরেকজন হচ্ছে আবু হানিফ। তো তাদের পক্ষেও তিনি আইনজীবী নিযুক্ত হয়েছেন। চিফ জাস্টিস তিনি বলছিলেন যে এখানে যদি নতুন করে আইনজীবী নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে 26,000 পৃষ্ঠার পেপার বুক পুরোটাই তাকে পড়তে হবে, এত বড় মামলা, এত আলোচিত ঘটনা। সুতরাং যেহেতু তিনি আগে অন্য আসামিদেরও আইনজীবী, সুতরাং তাকেই পলাতক দুজনের পক্ষেও আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। দেখুন, মূলত এখানে আজকে শুনানিতে ওই হাইকোর্ট ডিভিশনের যেই জাজমেন্ট, সেই জাজমেন্টের অনেকটাই পড়া হয়েছে, যেমনটা আইনজীবীও জানাচ্ছিলেন। এবং একই সাথে আজকে মূলত রাষ্ট্রপক্ষে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি মূলত আজকে শুনানি করেছেন। পরবর্তী 24 জুলাই আরও বিস্তারিত আলোচনা হবে। এই ক্ষেত্রে কিছুক্ষণ আগে বিএনপির আইনজীবীরা এখানে ব্রিফিংয়ে এসেছিলেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সাধারণ মানুষের যে একটা বড় প্রশ্ন যে হাইকোর্ট থেকে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির সবাইকে খালাস দিয়েছেন। এর মধ্যে 19 জন ছিল যাবজ্জীবনপ্রাপ্ত, 19 জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো তাদের যে খালাস দেওয়া সেটাকে রাষ্ট্রপক্ষ চ্যালেঞ্জ করে এসছে অ্যাপিলেট ডিভিশনে। সুতরাং এই বিষয়টি সাধারণ মানুষের প্রশ্ন আছে যে রাষ্ট্রপক্ষ এরকম সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারেক রহমানের খালাস দেওয়ার বিরুদ্ধে আবার উচ্চ আদালতে গেছে। কিন্তু দেখুন, এটা আইনজীবীরা চমৎকার উত্তরও দিয়েছেন। এটি একটি আইনি প্রক্রিয়া এবং রাষ্ট্রপক্ষ কেন, যখন যে সরকার থাকবে তারা স্বাভাবিকভাবেই তাদের আইনি দায়িত্বই হচ্ছে, তাদের দায়িত্বই হলো যে এর বিরুদ্ধে পরবর্তী ফার্দার যে আইনি প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করা। সুতরাং হাইকোর্টের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে তারা লিপ্ট আপিল করেছিলেন, লিপ্ট আপিল মঞ্জুর হয়ে এখন আপিল শুনানি হচ্ছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সহ লুৎফুজ্জামান বাবরের যিনি আইনজীবী এস.এম. শাহজাহান, তারা সবাই বলেছেন যে রাষ্ট্রপক্ষের এই আপিলের বিরুদ্ধে তারা ভীত নন, যেহেতু হাইকোর্ট ডিভিশনে পুরো জাজমেন্ট, লোয়ার কোর্টের যে জাজমেন্ট সেটিকে কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছিল, যার প্রেক্ষিতে সব আসামিরাই খালাস পেয়েছেন। সুতরাং তারা অত্যন্ত কনফিডেন্টলি বলেছেন যে অ্যাপিলেট ডিভিশনেও হাইকোর্টের ওই রায় বহাল থাকবে, এটি তারা আশা করেন। কারণ হাইকোর্ট ডিভিশনও যে আইনি প্রক্রিয়ায় বা যেই তথ্যপত্রের ভিত্তিতেই সব আসামিকে খালাস দিয়েছেন, তারা আশা করছেন সেই শক্ত অবস্থানে থেকে অ্যাপিলেট ডিভিশনেও তারা তা প্রমাণ করতে পারবেন। দেখুন, এখানে যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, এই 21 আগস্টের এই ঘটনায় মূলত যেই বিষয়গুলো সামনে এসেছিল যে হাইকোর্ট ডিভিশন এগুলো আলোচনায় এসছে যে কোনো সাক্ষী সরাসরি বলেননি যে অমুকে গ্রেনেড হামলা করেছেন, দেখেননি, বা অমুকে তারেক রহমান সহ অন্য আসামিরা সরাসরি পরিকল্পনার সাথে জড়িত, এইরকম চাক্ষুষ কোনো প্রমাণ বা সাক্ষী সেখানে ছিল না। দ্বিতীয় বিষয়গুলো হচ্ছে সেখানে অনেকগুলো আইনি ব্যত্যয় ঘটেছিল বলেই কিন্তু হাইকোর্ট ডিভিশন বিচারিক আদালতের যে রায়টি সেটিকে বাতিল ঘোষণা করেই সবাইকে খালাস দিয়েছিল, যার প্রেক্ষিতে তারেক রহমান, মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ বড় অনেক আসামি যারা নন অ্যাপিলিং পারসন, যারা বিদেশে ছিলেন, আপিল করতে পারেননি, কিন্তু তারপরেও পুরো রায়টি যেহেতু বাতিল হয়ে গেছে যার কারণে তারাও খালাস পেয়েছিলেন। যাই হোক, 24 তারিখে এই বিষয়ে আরও বিস্তারিত শুনানি হবে আপিল বিভাগে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। স্থল নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, তবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। কমে আসবে বৃষ্টির পরিমাণ, কাল থেকে সূর্যের দেখা মিলতে পারে। এরপর থেমে থেমে বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও বিশেষ করে উত্তরাঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এবার বর্ষাকালে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হবে। বৃষ্টি হলেও বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই, তবে উজানে ভারী বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ময়মনসিংহে 61 মিলিমিটার। এ সময় রাজধানীতে রেকর্ড করা হয় মাত্র 14 মিলিমিটার বৃষ্টি। যখন মৌসুমে একটা সক্রিয় থাকবে সেক্ষেত্রে ভারী বৃষ্টির ইয়ে থাকবে। তবে এখন যে অবস্থা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে কত মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। এবছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে 28 জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও
বর্ষায় রাজধানীসহ সারা দেশের বাতাস বেশ নির্মল। বর্ষায় আকাশে দেখা দেয় মেঘের ঘনঘটা, পরক্ষণেই ঝোপঝাপ বৃষ্টি। এরপরে আবার উঁকি দেয় সূর্য। কখনো কখনো টানা বর্ষণ, গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টির প্রকৃতিতে ফিরিয়ে দেয় নতুন প্রাণ। আবহাওয়া বিজ্ঞানের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 4 মাস বর্ষাকাল ধরা হলেও সর্বোচ্চ বৃষ্টি হয় জুলাইয়ে। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 28 জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা মৌসুমে সাগরে নিম্নচাপের প্রভাব বেশি থাকলে বৃষ্টির মাত্রাও বেড়ে যায়। জলীয়বাষ্পে সমৃদ্ধ বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে চট্টগ্রামে প্রবেশ করে, পাহাড়ের সাথে বাধাপ্রাপ্ত হয় তার একটু সম্মুখ সাইডে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলি এবং ইংরেজিতে একে আমরা অরোগ্রাফিক রেইনফল বলি। বাংলাদেশে দুটি জায়গায় এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, সিলেট বিভাগেও হয় এবং আমার চট্টগ্রাম বিভাগেও এই শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও বর্ষায় বাতাস থাকে বেশ শুদ্ধ। বৃষ্টিপাত যখন হয় তখন ধুলাবালিগুলো খুব দ্রুত সেটেল ডাউন করে যায়। সরাসরি বৃষ্টিপাত হয়ে যায় তখন গ্যাসিয়াস পলিউটেন্টগুলো ডাইলুটের সাথে সাথে পার্টিকুলেটগুলো বৃষ্টির পানির সাথে নিচে সেটেল ডাউন করে এবং বৃষ্টির পরবর্তীতে আমরা খুবই নির্মল একটি আবহাওয়া বা বাতাস আমরা উপভোগ করতে পারি। আবহাওয়া অধিদপ্তর বলছে এবছর বর্ষা মৌসুমে কয়েক বছরের তুলনায় গড় বৃষ্টি বেশি হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদরের হরিগাড়ি এলাকায় 2 নারীকে নিজ বাড়িতে কলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। শহরের গোহাইল রোডের পাসপোর্ট অফিসের কাছ থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানায় আটক কিশোর অনেকদিন ধরে 8ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু প্রত্যাখ্যান করায় ক্ষোভে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে জানা যায়। গত রাত 8:30টার দিকে ওই বাড়িতে ঢুকে রামদা দিয়ে তাকে আঘাত করে। পরে তার দাদি লাইলি খাতুন ও লাইলির নাতবউ হাবিবাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। 15 জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। 16 জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। এর আগে 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ ওবায়দুল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আগুনের ঘটনা ঘটেছে। এতে পিকআপের সামনের অংশ পুড়ে যায়। সকাল 7টার দিকে মুন্সিগঞ্জের কামারখোলা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভে ফেলে। এর পরপরই একই জায়গায় ঢাকাগামী 3টি যাত্রীবাহী বাস একে অপরের পেছন থেকে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্কারের পাশাপাশি এনবিআর কর্মীদের এখন বিশ্বাস ও আস্থা বাড়ানো জরুরি। এতে রাজস্ব আদায়ে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন তারা, এমনটাই মনে করেছেন বিশ্লেষকেরা। যৌক্তিক সংস্কারের আগে কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আন্দোলনকারীরা বলছেন, বদলি, প্রত্যাহার ও দুদক আতঙ্কে কাজে মনোযোগী হতে পারছেন না তারা। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে 1.5 মাসেরও বেশি সময় আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস ও বন্দরে পালন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলন প্রত্যাহারের সপ্তাহ না যেতেই এনবিআর কর্মকর্তাদের বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি 16 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক।
গণক্ষমা চাওয়া শুরু করলেও এখনও এনবিআর কর্মীদের মনোবল রয়েছে তলানিতে, ফলে ভয় নিয়ে কাজে মনোযোগী হতে পারছেন না আন্দোলনে অংশ নেয়া অনেক কর্মী। চেয়ারম্যান স্যারও বলেছেন যে আমরা সবাই সবকিছু ভুলে আমরা একসাথে আমাদের রেভিনিউ আদায় কার্যক্রম দেবো। এত কিছু বলার পরেও যদি কার্যক্রম হয় তখন মানুষের তো আস্থা সংকট হয়। এনবিআর সংস্কারে আগামী 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী না আনা পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর হবে না। তারই ধারাবাহিকতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজস্ব বোর্ড। বিশ্লেষকরা বলছেন, সংস্কার কার্যক্রমের পাশাপাশি রাজস্ব বিভাগকে আরও চাঙ্গা করতে কর্মীদের মনোবল বাড়ানো জরুরি। কাজ করে আপনারা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে আপনারা বাংলাদেশের জন্য আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এনবিআরে শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে কর্মীরা কতটা শৃঙ্খলায় ফিরেছে তা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। পাশাপাশি সংস্কার কাজে এনবিআর কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। যাদেরকে নিয়ে সংস্কার করা হবে তাদেরকে যদি আমরা কথা বলার সুযোগ না দিই এই কমিটিতে, তাহলে কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু এই সংস্কার কমিটির কাছে রিফ্লেক্টেড হবে না। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন তার সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে গ্রাহকের আস্থা কিছুটা ফিরে আসলেও বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান না হওয়ায় মে মাসে আমানতের প্রবৃদ্ধি কমে ফের 8% নিচে নেমে এসেছে। এবছর এটি সর্বনিম্ন মাসিক প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি বছরের মে মাস শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়ায় 18.32 লাখ কোটি টাকা। তবে আমানত বাড়লেও গত বছর মে মাসের চেয়ে এবছর প্রবৃদ্ধি কমেছে 1.04%। মূলত গত বছরের জুনের পর থেকে আমানত প্রবৃদ্ধি কমতে থাকে। চলতি বছরের জানুয়ারিতে কিছুটা বাড়লেও এপ্রিল থেকে আবারও নিম্নমুখী ধারায় ফিরে আসে। এর ধারাবাহিকতায় মে মাসে এবছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতি কিছুটা কমলেও বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান হচ্ছে না, ফলে মানুষের আয় বাড়ছে না, এতে আমানত কমেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফার আলোচনা শুরুর আগে ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেবে বাংলাদেশ। পাশাপাশি মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসাবে বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন ও এক্সিলারেট এনার্জির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, 18 জুলাই ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং 22 জুলাই আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরেকটি বৈঠকের কথা রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছে সেসব কোম্পানির মতামত নেওয়ার পাশাপাশি তাদের সহযোগিতা চাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। So, if you look at little items like cars, 46% take the full 88%. Thanks a lot. সর্বজনীন পেনশনের স্কিমে ইসলামী সংস্করণ চালু করতে যাচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। একে সহজ করতে ইতোমধ্যেই একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করা হয়েছে। ইসলামী সংস্করণের পাশাপাশি স্কিমগুলোতে বীমা সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়েও ভাবছে কর্তৃপক্ষ। এছাড়া ব্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পেনশন প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই 4 স্কিমের পাশাপাশি ইসলামিক সংস্করণ হলে গ্রাহক সংখ্যা বাড়ার আশা পেনশন কর্তৃপক্ষের। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে আন্তর্জাতিক পরামর্শদাতাকে 4টি প্রকল্পেই ইসলামিক সংস্করণ বাস্তবায়নের পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। অনেকদিন পর বিমানবন্দরে হাসি খুশি দেখা গেল লিটন তাসকিনদের। এই সাফল্য থেকে আত্মবিশ্বাস নিয়ে সামনের সিরিজগুলোতে ধারাবাহিক হতে চায় টাইগাররা, জানিয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। তানজিদ তামিমের ব্যাটিং ও লিটনের অধিনায়কত্বে দারুণ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। কলম্বোতে ট্রফি উদযাপনের 12 ঘন্টাও হয়নি, ঘুম বিশ্রাম ছাড়াই উড়াল দিতে হয়েছে। ক্লান্ত থাকলেও কারো চোখে মুখে নেই সেই ভাব। লিটন তাসকিনদের মুখে হাসি, একের পর এক মেটালেন সেলফির আবদার। একটা জয়, একটা ট্রফি বদলে দিয়েছে পুরো বাংলাদেশকে। কঠিন সময়ে পুরো দলের মানসিকতার ফল পেয়েছে।
ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারেনি, বাট ফার্স্ট ম্যাচ T20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারি। সবার থেকে বেশি চাপে ছিলেন লিটন। ব্যাট গ্লাভস অধিনায়কত্বে পাচ্ছেন লেটার মার্ক। মোমেন্টাম ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস করেন সাবেক এই ব্যাটার। নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে, যেহেতু আমরা বাংলাদেশে সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো এই দিক থেকে একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমে, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে, আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। পুরো দল এক হতে পেরেছে, কম্বিনেশনও গড়ে উঠেছে দারুণ। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। 2 দিন পরেই যে শুরু হবে পাকিস্তান সিরিজ। দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইনটু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের, যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজ আবার নেবে। মুস্তাফিজ, মিরাজ ও কোচ সালাউদ্দিনকে শুনতে হয়েছে সমালোচনা। সেই সব নিয়ে ভাবতে চায় না দলের কেউই। তবে সমর্থন চান ভক্ত, সমর্থক ও সংবাদকর্মীদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।